তোমাদের আজ বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধটি প্রথম থেকে পাঠ করে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব। দেখো, বেশি কথা না বাড়ি। বিড়াল, আমি শয়নগৃহে চারিপাড়ির উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। দেয়ালের উপর চঞ্চল ছায়া পেটবৎ নাচিতেছি। আহার প্রস্তুত হয় নাই, এই জন্য হুঁকা হাতে নির্মিলিত চোখে লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। এমন সময়ে একটা ক্ষুদ্র শব্দ হইল, মেউ। দেখো, কমলাকান্ত চক্রবর্তী যেহেতু তার আহার প্রস্তুত হয়নি, তাই কমলাকান্ত চক্রবর্তী একটি চার পায়ের উপর বসে মুখো হাতে ঝিমাচ্ছেন। এমনি সময় চারিদিকে একটু মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছে। দেয়ালের উপর ওই চঞ্চল ছায়াগুলোকে দেখে পেটবৎ মনে হচ্ছে, অর্থাৎ ভূতের মতো। পেটবৎ শব্দটা হচ্ছে ভূত সদৃশ। এবং তিনি নেশাগ্রস্ত অবস্থায় ভাবছেন, আমি যদি নেপোলিয়ন হতাম তাহলে ওয়াটারলুর যুদ্ধটা জিততে পারতাম কি না। এমতো অবস্থায় তিনি একটি শব্দ শুনতে পেলেন, যেটার শব্দ মেউ। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। তিনি চারিদিকে চেয়ে দেখলেন, কিছু বুঝতে পারলেন না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। তিনি প্রথমে ভাবলেন যে ওয়েলিংটন হয়তো বিড়ালত্ব হয়ে প্রাপ্ত হয়ে তার কাছে একটু আফিঙ্গ ভিক্ষা করতে এসছে, অর্থাৎ আফিং চাইতে এসছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথাচিত পুরস্কার দেয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, মেউ। দেখো, তিনি একটু কঠিন হয়ে, যেহেতু ভাবছেন যে ওয়েলিংটন বিড়াল সদৃশ বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে আফিঙ্গ চাইতে এসছে, কমলাকান্তের কাছে আফিঙ্গটা প্রচুর দামি। তিনি ভাবছেন যে মানুষের যতটুকু প্রয়োজন তার বেশি দিলে মানুষের লোভ বেড়ে যায়। তার জন্য তাকে বলছেন, তোমার যথাসাধ্য ডিউক মহাশয়, তোমাকে যথাসাধ্য আমি পুরস্কার প্রদান করেছি, এর থেকে বেশি লোভ হলে, তোমার চাহিদার অতিরিক্ত জিনিস দিলে তোমার লোভ বাড়বে এবং লোভ হবে মানুষের পতনের কারণ। তাই ডিউক বলিলেন, মেও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। যখন তিনি চোখ খুলে দেখলেন যে না, এটা তো ওয়েলিংটন নয়, এটা আমার আফিঙ্গ অবস্থায় বুঝতে পারছেন না তিনি, পরে বুঝলেন যে না, এটা ওয়েলিংটন নয়। তখন দেখলেন কে, একটি ক্ষুদ্র মার্জার। একটি মার্জার শব্দের অর্থ একটা ক্ষুদ্র, একটা ছোট্ট বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদারসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। প্রসন্ন বলেনি তার জন্য যে দুগ্ধ অর্থাৎ দুধ রেখে গেছে, সেই দুধটাকে ইতিমধ্যে সেই ক্ষুদ্র মার্জার নিঃশেষ করে দিয়েছে। এবং তখন তিনি ওই নেশার ঝোঁকে তিনি ওয়াটারলুর যুদ্ধের ওই ব্যূহ রচনায় ব্যস্ত ছিলেন। ঠিক আছে, তারপর দেখো, এক্ষণে মার্জার সুন্দরী, ওই মার্জারকে, বিড়ালকে তিনি সুন্দরীর সঙ্গে তুলনা করছেন ব্যঙ্গ কৌতুকের মাধ্যমে। এক্ষণে মার্জার সুন্দরী নির্লজ্জ দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন, মেও। সেই মার্জার সুন্দরী, তার যেহেতু তিনি একটু দুগ্ধ পাওয়ায় তিনি পরিতৃপ্ত হয়ে খুব খুশির ছলে তিনি কমলাকান্তের কাছে তার প্রকাশ ভঙ্গিমাটা দেখাতে চেয়েছে যে তিনি সেই মার্জার সুন্দরী দুগ্ধপান করে খুবই সুখী। এই তার কাছে কমলাকান্তের কাছে এই মার্জার সুন্দরী সেটা প্রকাশ করতে চাইছে। দেখো, মনের সুখে, এবং সে তার কাছে ওয়েলিংটনের কমলাকান্তের কাছে এসে তার
শব্দটা তার অভিবাদনটা জানালেন যে মেও বলে। বলিতে পারি না বুঝিতে তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল, একটু মানে লেখক বোঝাতে পারছেন না, মানে বলতে পারছেন না যে যেটা তাকে মানে কমলাকান্ত চক্রবর্তীকে ওই মার্জার সুন্দরী একটু এমনভাবে তার আচরণ ভঙ্গিটা করলো যাতে মনে হচ্ছে যে তাকে একটু ব্যঙ্গ করছে। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মোরে বিল চেছে কেহ খায় খই। দেখো, এটা একটা প্রবাদ বাক্যর মতো লেখা রচনা করা হয়েছে, কবি লিখেছেন প্রবাদ বাক্যের মতো, কেহ মরে বিল চেছে কেউ খায় খই। আমরা সাধারণ হাসি বলে না যে কেউ খায় গুড়মুড়ি আর কেউ খায় ধুরমুড়ি, এরকম ধরনের একটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি কথাটা বলছেন, যেখানে কৌতুক রস এবং হাস্যরসের প্রবণতাটা তুলে ধরেছেন। এই প্রবন্ধের বৈশিষ্ট্য হচ্ছে এই হাস্যরসের লেখক এখানে হাস্যরসের মাধ্যমে পরবর্তীকালে সেই হাস্যরস আমাদের পরবর্তীকালে সেটা আর হাসির থাকে না। ঠিক আছে, এখানে এমন ধরনের হাসির ব্যবহার করেছেন তিনি, লঘু হাস্যরসাত্মক ভঙ্গিতে এত সুন্দরভাবে এই বিড়াল প্রবন্ধটি উপস্থাপনা করেছেন, যেটা সত্যিই এখনো বাংলা সাহিত্যে বিরল। এখানে দেখো বলছে এখানে যে মানে কেউ হয়তো সে খেয়ে হয়তো তার কাছে ব্যঙ্গ করছে দুগ্ধটা পান করে, সে খুশি বিড়াল, কিন্তু ও মরছে খুশিতে। এইদিকে কমলাকান্তের যেহেতু দুগ্ধ যেটু সহায় সম্বল ছিল সেটা খেয়ে কমলাকান্ত যে রাত্রি কিভাবে আহার তখনও প্রস্তুত হয়নি, কিভাবে যে তার দিনটা যাবে সেটা কমলাকান্তের কথা সে ভাবছেই না। অর্থাৎ তার কমলাকান্তের যদি হয়েছে বলেন না, সেই বাঙালি ভাষায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, বিড়ালের মার্জা সুন্দরীর সর্বনাশ হয়নি, তার পৌষ মাস হয়েছে। আর এইদিকে কমলাকান্ত চক্রবর্তীর দুগ্ধপান করায় তার সর্বনাশ ডেকে এসেছে, সেটাকে ব্যঙ্গাত্মক ভঙ্গিমা হাস্যরসের মাধ্যমে লেখক তুলে ধরেছেন এই কথাটির মাধ্যমে। বুঝি সে মেউ শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল, বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসে আছি, এখন বলো কি। সে ব্যঙ্গ করে বলছে, যেহেতু কমলাকান্ত ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি, তাই একজন দরিদ্র সর্বহারা মানুষ তার সম্পত্তির যেহেতু যদি কেউ সমভাগ তার কাছ থেকে নিয়ে আসতে পারে তাহলে তারা যেমন খুশি হয়, তাই সেইখান থেকে যদি কেউ না দেয় জোর করে তার কাছ থেকে নিয়ে আসা এবং যে সেই জিনিসটা পাওয়াতে, তাই তার প্রকাশ ভঙ্গিমাটা প্রকাশ করছে যে তোমাদের ধনীর ধন থেকে আমি চুরি করেছি, তাই বিড়াল আনন্দ বোধ করছে এবং তাই তাকে হাসির ছলে বলছে, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি করি। ঠিক আছে, তারপর লাইনটা দেখো, বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন। এই যে দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, মঙ্গলার মানে ওই যে একটা প্রসন্ন বলেনির এক গাভী আছে তার নাম মঙ্গলা, এবং দুহিয়াছে কে প্রসন্ন। অর্থাৎ লেখক বোঝাতে চেয়েছেন যে সমাজের দুধের মতো সম্পদের প্রত্যেক জিনিসটা সমাজের প্রত্যেক সম্পদ সকলের অধিকার, সেটা সম্পদের আমার বাপেরও নয়, মানে কমলাকান্ত দত্ত ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি, কমলাকান্ত দত্তরের মতো যারা কমলাকান্তের মতো যারা ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি, তাদের সম্পদ তাদেরও নয়, তার বাপেরও নয়, এবং যারা ভোগ করছে তার পূর্বপুরুষ তাদেরও নয়, এই সম্পদের সকলের সমান অধিকার আছে। তাই বলেছে এই দুধ কথাটির মাধ্যমে কবি সম্পদের বাস্তব চিত্রটা তুলে ধরতে চেয়েছেন, যে সম্পদ কারো নয়, সম্পদ সকলের। এই যে সাম্যবাদ কথাটি এই জায়গায় তিনি দৃঢ়ভাবে ধনতান্ত্রিক সভ্যতার বুকে কষাঘাত করছেন এই বলে যে দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার নয়, দুইহে আছে প্রসন্ন। একজন সম্পদ তৈরি করে, একজন সম্পদ ভোগ করে। ঠিক আছে, এই কথাটির মাধ্যমে তীব্র কষাঘাত করছেন ব্যঙ্গ রসাত্মকের মাধ্যমে তিনি ধনতান্ত্রিক সভ্যতার বুকে কুঠারাঘাত করছেন। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সম্পদের দেখো প্রত্যেকের অধিকার আছে, যেমন ধনতান্ত্রিক সভ্যতার মানুষ
যাদের প্রচুর অর্থশালী তাদের যেমন সম্পদে অধিকার আছে, সেই সম্পদে একজন সর্বহারা মানুষ তাদেরও অধিকার আছে। মানুষের সম্পদের সমস্ত কিছু মানুষের জন্মগত অধিকার। বিশ্বের প্রত্যেকটি সম্পদের জন্মগত অধিকার। একটা মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সম্পদের দ্বিধা বিভক্ত করে সম্পদের বন্টনকে কুক্ষিগত করে রেখেছি। সেই লাইনটা এখানের মধ্যে বোঝাতে চাইছি। বিড়ালের অধিকার তা এই লাইন। সুতরাং রাগ করিতে পারি না, তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। এই লাইনটাই তোমরা দাগ দেবে, আন্ডারলাইন করবে, যে চিরাগত একটা প্রথা, যদি গরিব লোক কোনো দিন যদি কোনো সম্পদে না বলে নেয় বা কারো কাছে ছিনিয়ে নেয়, তাহলে সেটা আমাদের সমাজে, ধনতান্ত্রিক সমাজের কাছে, প্রত্যেক বড়লোকের মানুষের কাছে, ধনী মানুষের কাছে সেটা চৌর্য বৃত্তি বলে পরিগণিত হয়। তাই বলতে চাইছে এটা চিরচরিত প্রথা আছে, যেটা বিড়াল দুধ খাইলে তাকে লাঠি নিয়ে তাড়াইতে হবে, আর নাহলে মারতে হবে। যদি না মারি তাহলে আমাদের সমাজ তাকে কি বলবে দেখো, কাপুরুষ বলবে, তা মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলকে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। কেন করতে হয়? যদি না করি, আমরা যদি ধনীর উপর, সর্বহারাদের উপর ধনীর, দুর্বলের উপরে সবলের অত্যাচার চিরকাল করে, সেই যদি ধনী ব্যক্তি হয়ে যদি আমি দরিদ্র ব্যক্তির উপর অত্যাচার না করি, তাহলে আমি আপাদমস্তক ধনী ব্যক্তি হতেই পারি না। এটাই আমাদের চিরাচরিত প্রথা মানুষের মধ্যে একবারে বীজ বপন করে দিয়েছি। সেটার জন্য বলছে যে আমিও যেহেতু ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি, তাই আমি যদি ওই বিড়ালকে, সর্বহারার উপরে যদি দুর্বল উপর যদি আমি শোষণ না করি, তাহলে আমাকে এই সমাজ একটা পচা দগদগে কুপ্রথা, এই কথাটাই আমাকে কুলাঙ্গার বলে ভূষিত করবে। তারপরে দেখো, কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। তাই তিনি এই প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখার জন্য, প্রাচীন এই দগদগে কুপ্রথাকে বজায় রাখার জন্য তিনি সেই একই কাজে লিপ্ত হয়েছেন। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। এ দেখো, এখানে যষ্টি শব্দের অর্থ হচ্ছে কি, লাঠি। তাই তিনি এই সমাজের কাছে যেহেতু কুলাঙ্গার এই অভিধায় ভূষিত না হওয়ার লজ্জায়, তিনি কাপুরুষিত আচরণ না করায় তিনি করলেন কি, ধনতান্ত্রিক প্রথাটিকে, বৈশিষ্ট্যটাকে বজায় রাখার জন্য তিনিও সেই এক লাঠি নিয়ে বিড়ালের প্রতি ওই মার্জারির পিছনের দিকে ধাবিত হলো অহংকারের সহিত। একজন ধনতান্ত্রিক হতে গেলে তাকে অহংকার করতে হবে, দুর্বলের প্রতি অত্যাচার করতে হবে। এইটা একটি সামাজিক দগদগে ঐতিহ্য, প্রাচীন চিরাচরিত একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। এটা না হতে পারলে নাকি ধনতান্ত্রিকদের জমিদার হতে পারা যায় না। ধনতান্ত্রিক জমিদার, ধনতান্ত্রিক ধনী বিত্তশালী হতে পারে না। এই প্রথাটি সেই চিরকাল শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে বিরাজ করছে। তারপরে দেখো, সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। আজকে যদি দুর্বলের উপর শোষণ করতে 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 দুর্বল যখন তার যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা ওই ধনী ব্যক্তিদের প্রতি, ওই সবল ব্যক্তিদের প্রতি তারা প্রতিবাদ করতে শিখে। তারা লাঠির ভয়, এমন একটা পরিস্থিতি আসবে যখন তারা লাঠির ভয় তারা করবে না, তাদের রক্তচক্ষুকে তারা ভয় করে না। তাই বিড়াল প্রতিবাদ করে দাঁড়িয়েছে, সে যখন তার দিকে ওই লাঠি নিয়ে ধাবিত হলো, তখন কমলাকান্তের এই লাঠির প্রতি বিড়াল কোনো ভীত বা ভয়ই করল না। তারপরে দেখো, কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। একটু কি করলো, এটাকে সেই কিছু না করেই
গ্রাহ্য না করেই হাই তুলে একটু পাশে গিয়ে বসল। বলিল, মেও। সে একই কথা। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় শয্যায় আসিয়া হুঁকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। কখন তিনি মার্জারের বক্তব্য সকল বুঝতে পারলেন, এটা আন্ডারলাইন করো। এবং তিনি যখন দেখলেন যে বিড়ালকে আর এই দুর্বল ব্যক্তিরা আর সবলদের প্রতি ভয় করছে না, তাদের রক্তচক্ষুকে, তারা আজ প্রতিবাদী হতে শিখেছে, যার প্রকাশ পাওয়া গেল এই বিড়ালের শব্দধ্বনির মাধ্যমে। তাই তিনি আবার পুনরপি অর্থাৎ পুনরায় তিনি আবার শয্যায় বসে গিয়ে হুঁকো টানতে শুরু করলেন। তারপরে দেখো, বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুঁকো হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। এ সংসারে ক্ষীর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? এটা একটা সর্বহারা মানুষের প্রশ্ন, যে তোমরা দধি, দুগ্ধ, সম্পদের সমস্ত কিছু তোমার বাবা, তারপরে তার পূর্বপুরুষ, উত্তরপুরুষ সবাই ভোগ করতে করতে আসছে, এই সবারই ভোগ্য সামগ্রী, কিন্তু সেই সম্পদে আমরা সর্বহারা, আমাদের মাথায় তেল নেই বলে আমরা কি সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব? আমাদেরও অধিকার আছে, তোমাদেরও অধিকার আছে, তোমরাও মানুষ, আমরাও মানুষ। তীব্র প্রতিবাদ। এবার দেখো সেখানে কি, তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? এখানে বিড়াল বলে আমরা হয়তো তাদেরকে নিকৃষ্ট ভাবছি, কিন্তু তারা অবলা জীব বলে, চতুষ্পদ জীব বলে, কিন্তু সর্বহারা মানুষরাও মানুষ, তারাও প্রতিবাদ করতে পারে। তারা যখন প্রতিবাদ করবে সাম্যতার জন্য, তারাও একদিন, দুর্বল ব্যক্তিরাও পিঠ থেকে গেলে তারাও একদিন প্রতিবাদ করতে শিখবে। প্রতিবাদের ভাষা বিড়ালের মাধ্যমে তিনি দিচ্ছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সাম্যবাদ কবিতার বিড়াল, এই প্রবন্ধের বিড়াল প্রবন্ধে দেখো। তারপরে, তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নাই? আমরা গরিব বলে কি আমাদের কোনো ক্ষুধা তৃষ্ণা কিছু নেই? তোমরাও খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। এই লাইনটা থাকবে, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। যে আমরা যতই দরিদ্র হই, আমরা চিরকাল অবহেলিত, বঞ্চিত, কেন? এই বঞ্চিতের কারণ তোমরা যদি একটু খুঁজে বের করো, ধনতান্ত্রিক, এই আমাদের বঞ্চিতের কারণই হচ্ছে ধনতান্ত্রিক সভ্যতা। তোমাদের মতো কমলাকান্তদের মতো এই ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধিরা আমাদেরকে আজকে দুর্বল করে রেখেছে। ঠিক আছে, এই প্রশ্নটা বিচার করতে বলেছেন বিড়াল। তারপরে দেখুন, বিজ্ঞ চতুষ্পদের কাছে জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। ঠিক আছে, বেশ, আজ এই পর্যন্ত। পরের আরও 2-3টে প্যারা আছে, সেই প্যারা দুটো, আর 3টে প্যারা আছে যত সম্ভব, 3টে প্যারাকে পরপর লাইন ধরে আবার বুঝিয়ে দেবো। আজ এই পর্যন্ত। দেখো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও। আরও ভালো করে পড়ো, আরও নতুন ভিডিও আনতে চলেছি। তোমরা বেশি করে দেখো পরেই। আর তোমাদের যা অসুবিধা কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের।